ভ্যাঙ্কুভার আর্ট গ্যালারি এবং জন হেনরি পার্ক ঘুরে এইমাত্র হোটেলে ফিরেছে মিতুলরা। আসার সময় আবার শপিংও করেছে। রেশমি আন্টি একটা জ্যাকেট এবং একটা লং কোট গিফট করেছে ওকে। মিতুল শপিং ব্যাগগুলো বিছানার উপর রাখল। রেশমি আন্টি জ্যাকেট খুলে রেখেছে। আজকে বাইরে অনেক শীত, উষ্ণ পোশাক পরে না বেরোলেই বিপত্তি। মিতুলের গায়ে একটা লং কোট, গলায় মাফলার পেঁচানো। ব্যাগ থেকে মোবাইল বের করে বিছানায় রাখতে গেলেই দেখলো জোহানের মেসেজ এসেছে। মিতুল মেসেজ সিন করলো। এখনই বাইরে এসো, পাঞ্জাবি মার্কেট দেখতে যেতে চাইলে ঝটপট এসে পড়ো, আমি রাস্তায় ওয়েট করছি। জোহানের মেসেজ দেখে মিতুল যার পরও নয় অবাক। পাঞ্জাবি বাজার? জোহান তো বললো পাঞ্জাবি বাজার চেনে নাও, তাহলে ব্যাপারটা একবার গিয়ে দেখতে হয় তো। মিতুল একবার উইন্ডোর দিকে তাকালো, আর একবার রেশমি আন্টির দিকে। এখন শেষ বিকেল, বাইরে রোদের আনাগোনা দেখা যাচ্ছে না। রেশমি আন্টি চুল থেকে হেয়ার পিন খুলছে। রেশমি আন্টিকে না বলে তো আর যেতে পারবে না, কিন্তু কি বলবে তাকে? জোহানের সাথে কোথাও যাওয়ার কথা একদম বলতে পারে না রেশমি আন্টির সাথে। কেমন যেন সংশয় হয়। মিতুল খানিক ইতস্তত করে ডাকলো, আন্টি। হ্যাঁ বলো। মিতুলের দিকে তাকাতে তাকাতেও বললেন রেশমি, বলছি আমি কি জোহানের সাথে পাঞ্জাবি মার্কেটে যেতে পারি? মানে ওই এইমাত্র মেসেজ করে জানিয়েছে পাঞ্জাবি মার্কেটে নিয়ে যাবে। এখন আমি কি যেতে পারি ওর সাথে? মিতুলের বুক ধুকপুক করছে। জানে না কেন রেশমি আন্টির কাছে জোহানের কথা বলতে গেলে ওর এরকম ফিল হয়। রেশমি আন্টি ওর দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবলেন। ভাবতে অনেক সময় নিলেন যেন। তারপর বললেন, গেলে যাও, তবে ওর সাথে না গেলে ভালো হতো। আমি কালকে নিয়ে যেতাম তোমাকে। মিতুলের কেন যেন মনে হচ্ছিল রেশমি আন্টি পারমিশন দেবেন না, কিন্তু রেশমি আন্টি যেতেও তো নিষেধ করেননি। পারমিশন দিয়েছে আবার দেয়নি, এমন অবস্থা। মিতুল বলল, যেহেতু ও বলেছে আমাকে নিয়ে যাবে, সেহেতু আমি এখন ওর সাথেই যাই। কথাটা বলতে বলতে মিতুল নিজের ব্যাগ উঠিয়ে নিল বিছানা থেকে। রেশমি আন্টির কিছু বলার অপেক্ষা করল না, দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। রেশমি তাকিয়ে রইলেন দরজার দিকে। জোহানের সাথে মিতুলের এত চলাচল ভালো লাগছে না তার। মিতুল হোটেল থেকে বের হতেই জোহানকে দেখতে পেল। জোহানের গায়ে কালো জ্যাকেট। মিতুল কাছে এসে বলল, চলো। জোহান মিতুলের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর একেবারে মিতুলের সামনে এসে দাঁড়ালো। কোনো কিছু না বলেই মিতুলের গলায় পেঁচানো মাফলারটা খুলতে লাগলো। মিতুল বিস্মিত কণ্ঠে বলল, কি করছো তুমি? জোহান মিতুলের গলার মাফলারটা খুলে নিজের হাতে নিয়ে এলো। বলল, দেখছো না বাড়ি কি প্রচণ্ড শীত? এই শীতে ঠান্ডা হাওয়ায় যদি আমার এত সুন্দর গলাটার কোনো ক্ষতি হয়, তাহলে বুঝতে পারছো কত বড় সর্বনাশ হয়ে যাবে? তোমার কোনো আইডিয়া আছে? জোহান মিতুলের মাফলারটা নিজের গলায় পেঁচাতে লাগলো। মিতুল রেগে গেল অনেক। রাগান্বিত কণ্ঠেই বলল, তোমার এত সুন্দর গলা নিয়ে যদি তোমার এতই দুশ্চিন্তা, তাহলে মাফলার ছাড়া বের হয়েছো কেন? আমার গলা থেকে মাফলার খুলে কেন নিলে? আমি পারমিশন দিয়েছি তোমাকে। কেন নিজে সর্বনাশ থেকে বাঁচতে তুমি অন্য আরেকজনের মাফলার চুরি করবে? হ্যাঁ, শুধু তো মাফলারই চুরি করেছি, মুখ বন্ধ রাখো, নয়তো গায়ের জ্যাকেটও নিয়ে নেব। মিতুল অপমান বোধ করল। মুখের উপর এমনভাবে ওয়ার্নিং দিল। জোহানের সাথে যাওয়ার জন্য এখানে আসাটাই ভুল হয়েছে। ও নিজের ভুল শুধরানোর জন্য আবার হোটেলে ঢোকা দিলে জোহান পেছন থেকে হাত টেনে ধরল। মিতুল রক্তচক্ষুতে তাকালো জোহানের দিকে। জোহান খুবই শান্ত কণ্ঠে বলল, এত রাগ তোমার তুলতুল? এত রাখতে পারো তুমি? যখন তুমি রেগে থাকাও না, মনে হয় তোমার এই চাহনি দিয়ে খুন করে ফেলবো আমায়। মৃত্যু নামবে আমার জীবনে, আর কখনো ওভাবে অন্য কারো দিকে তাকাবে না, নতুন মার্ডার কেসে ফাঁসবে তুমি। আমি চাই না তুমি অন্য কাউকে খুন করার অপরাধে শাস্তি পাও। তোমার শাস্তি কেবল আমি লিখব। জোহানের এসব ভারী ভারী কথার কোনো মানেই ধরতে পারল না যেন মিতুলের ক্ষুদ্র মস্তিষ্ক। ও শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। ও রক্তচক্ষু শান্ত থেকে আরও অধিক শান্ততায় হারিয়ে গেছে। জানে না জোহানের এমন ভারী ভারী কথার মানে কি, কিন্তু কেন যেন ও হৃদয়ের স্পন্দন বেড়ে যাচ্ছে, ঠিক সেদিনের মতো। মনে হচ্ছে ওর হৃদয় ওর নিয়ন্ত্রণে নেই এই মুহূর্তে। ট্যাক্সি নিয়ে পাঞ্জাবি বাজারে এসেছে ওরা। পাঞ্জাবি বাজারে আছে অনেক কিছু। এটা অনেক বৃহৎ বাজার। এখানে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের পোশাক, গয়না, জুতো, চুড়ি, ব্যাগ, শিশুদের জামা কাপড়, আরও অনেক কিছু। পাওয়া যায় বিয়ের আনুষঙ্গিক পোশাক আশাকও। খাদ্য ও মুদি দ্রব্যাদিও আছে এখানে। সাউথ এশিয়ান খাবার রান্না করতে যা যা প্রয়োজন তা সবই আছে এই বাজারে। এই বাজারটা জোহানের পরিচিত নয়, আগে কখনো আসেনি।
তাই মিতুলকে সব কিছু ঘুরিয়ে দেখাতে একটু বেগ পেতে হলো। ইতোমধ্যেই পাঞ্জাবি বাজার ঘুরে জোহান মিতুলকে শপিংও করে দিয়েছে, একটা সাইড ব্যাগ এবং একটা লেহেঙ্গা। লেহেঙ্গাটার দাম অনেক। মিতুল কিছুতেই জোহানকে এর দাম পরিশোধ করতে দিতে চায়নি, কিন্তু জোহান ওর কথা শুনল না। মিতুলের এই ব্যাপারটা একদম ভালো লাগেনি। কানাডা ঘুরতে এসে নিজের টাকা ব্যয় করে সব কিছু কিনবে তা নয়, সবাই ওকে গিফটের উপর রাখছে। ওর এখন গহনার দোকানে, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস, চুড়ি আছে। মিতুলের মনে পড়লো গার্লকে তো শাড়ি পরে দেখাবেও, শাড়ির সাথে চুড়ি না পরলে কেমন হবে? শাড়ির সাথে চুড়ি পরলে ভালো লাগবে। মিতুল চুড়ির দিকে এগিয়ে গেল। বিভিন্ন প্রকার চুড়ি আছে এখানে। মিতুল নেভি ব্লু কালারের একগোছা রেশমি চুড়ি হাতে পরল, দেখতে চাইছে হাতে কেমন লাগে। জোহান নেকলেসের সামনে দাঁড়িয়েছিল, মিতুলকে হাতে চুড়ি পরতে দেখে এগিয়ে এলো ওর কাছে। মিতুলের চুড়ি পরা হাতটা টেনে নিল। চুড়ি দেখে ওর কপাল কুঁচকে গেছে। এগুলো কি? মিতুল অবাক হয়ে বলল, চুড়ি চেনো না তুমি? চুইরি? জোহান মনে করার চেষ্টা করলো, মনেও পড়ল। বলল, ও ইয়া, আমি চিনি এটা, বাংলাদেশে দেখেছিলাম। শুধু বাংলাদেশে দেখেছো? রেশমি আন্টির হাতে কখনো দেখোনি? মম, দেখেছিলাম হয়তো, মনে নেই আমার। বলতে বলতে লাল রঙের চুড়ি হাতে তুলে নিল জোহান। মিতুলের বাম হাতে চুড়ি পরা, ডান হাত শূন্য। জোহান মিতুলের শূন্য হাতটা লাল চুড়িতে পরিপূর্ণ করল। হাতটা ধরে খানিক সময় তাকিয়ে থেকে বলল, এই দুটো কালারই নাও। জোহান মিতুলকে লাল চুড়ি নিতে বলল, কারণ ও যে লেহেঙ্গা কিনে দিয়েছে তার রঙও লাল। লেহেঙ্গার সাথে পরার জন্য এটা নিতে বলল ওকে। মিতুল দুই রঙের চুড়িই নিল, তবে চুড়ির দামও পরিশোধ করল জোহান। মিতুলের কেন যেন জোহানের মূল্য পরিশোধের ব্যাপারটা খারাপ লাগলো না আর। পাঞ্জাবি বাজার থেকে ফেরার সময় স্নোফল শুরু হলো হঠাৎ। ট্যাক্সিতে ছিল ওরা। জোহান ট্যাক্সি থামাতে বলল, মিতুলকে নিয়ে নেমে পড়ল ট্যাক্সি থেকে। ট্যাক্সি ওদের রেখে চলে গেল। মিতুল রাস্তার পাশে দাঁড়িয়ে এক হাতে শপিং ব্যাগ ধরে অন্য হাত বাড়িয়ে দিলে স্নোফল ছোঁয়ার লোভে। রাশি রাশি বরফ কুচি উড়ে পড়ছে, ছুঁয়ে দিচ্ছে পরনের শীত বস্ত্রকে। মাথার চুলেও নিজেদের জায়গা করছে চুপি চুপি। জোহান মিতুলের থেকে একটু দূরে সরে দাঁড়ানো ছিল। এবার মিতুলের কাছে এগিয়ে এলো সেলফি তুলতে। এক ফ্রেমে দুজনের সেলফি তুলবেও। হাসতে বলল মিতুলকে। মিতুল হাসতেই দুজনের একসাথে একটা সেলফি তুলে ফেলল। এটাই জোহানের সাথে মিতুলের প্রথম ছবি। জোহানের সেলফি তোলা হলে মোবাইল পকেটে ঢুকিয়ে রাখলো। এবার মিতুলের থেকে নেওয়া মাফলারটা গলা থেকে খুলে মিতুলের আরও কাছাকাছি এগিয়ে এলো। মিতুল বিমূঢ় চোখে তাকিয়ে রইল জোহানের দিকে। জোহান মিতুলের খুব কাছে এসে মাফলারটা পরিয়ে দিতে লাগলো মিতুলের গলায়। জোহান খুব কাছে থাকায় জোহানের উষ্ণ নিঃশ্বাস এসে মিতুলের মুখে পড়েছে। মিতুলের কেন জানি মনে হচ্ছে ও শ্বাস নিতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। জোহানের এক একটা নিঃশ্বাস ওর নিঃশ্বাস আটকে দিচ্ছে। মাফলাটা পরিয়ে দিয়ে জোহান সরে এলো মিতুলের কাছ থেকে। ধীরে পা ফেলে হাঁটতে লাগলো সামনের দিকে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলছে, খুবই শান্ত আলোর স্নিগ্ধ পরশ বুলাচ্ছে তুষারপাতের সাথে। তুষারপাত এই কালো রঙের রাতটাকে নিজের রঙে রাঙিয়ে ক্রমশ সাদা কালো করে তুলেছে প্রকৃতি। রাস্তা থেকে গাড়ি আসা যাওয়া করছে, আলো জ্বলছে রাস্তার দুই পাশের সব রেস্তোরাঁগুলোয়। জোহান হেঁটে মিতুলের থেকে কিছুটা দূরত্বে এসে দাঁড়ালো। মিতুল পিছনে দাঁড়িয়ে শুনতে পেল জোহানের কণ্ঠ। তুমি তো বোকা কেন মিতুল, এত বোকা কেন? এতটাই বোকা যে তুমি নিজেকে নিজে বলছো না। এত বোকা কেউ হয়? জোহানের কথা শুনে মিতুলের হৃদয়ে অস্বাভাবিক গতিতে কাঁপতে লাগলো। হৃদয়ের এমন কাঁপন সত্যিই ভয়াবহ। এটা ভালো কিছুর ইঙ্গিত করে না, যার ইঙ্গিত করে তা অপ্রত্যাশিত। মিতুল পেছন থেকে কাঁপা কাঁপা গলায় বলল, কি বোঝাতে চাইছো তুমি? জোহান মিতুলের দিকে ফিরে তাকালো, বলল, তুমি নিজেকে বোঝো না, তোমার মন কে চায় কি না চায় এসব কিছুই বোঝো না তুমি। তুমি শুধু ঠুনকো জিনিসের পিছনে দৌড়াও। তুমি বলছো না নিজেকে, বলছো না তোমার মনকে। তোমার মন কি চায় তা জানো না তুমি। আমি জানি তোমার মন কি চায়, আমি ভালো করেই জানি সেটা। জোহানের এমন কথা শুনে হৃদয়ের সাথে সাথে সমস্ত শরীরও যেন এবার কাঁপছে মিতুলের। দুর্বল হয়ে পড়েছে ও, হাত থেকে ব্যাগ পড়ে যেতে চাইছে। ও সর্বশক্তি দিয়ে চেপে ধরল ব্যাগ দুটো। ওর শ্বাস ভারী, মস্তিষ্কে চাপ, আশেপাশে কি ঘটছে না ঘটছে সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর ফোকাস শুধু জোহান। মিতুল আগের মতোই কাপা কণ্ঠে জানতে চাইল, কি চায় আমার মন? মিতুলের মনে উদ্দীপনার ঝড় বইছে। কি চাই ওর মন? কি বলবে জোহান? তোমার মন।
বলতে গিয়েও আবার থেমে গেল জোহান। মিতুল তীব্র আক্ষেপ নিয়ে তাকিয়ে আছে জোহানের দিকে। ও জানে না ওর মন কী চায়, সত্যিই জানে না, কিন্তু ও জানতে চায়। ও জানতে চায় ওর মনের কী চাওয়া। ও জানতে চায় ওর মন আসলে ঠিক কী চায়। জোহান কিছুক্ষণ মিতুলের দিকে নীরব তাকিয়ে থেকে বলল, তোমার মন আসলে চাইছে তুষার জামা পথ দিয়ে পাগলের মতো দৌড়াতে। জোহানের কথা শুনে মিতুলের হাত থেকে ব্যাগ পড়ে গেল। কি? জোহান মাথা নাড়িয়ে বলল, হুম, এটাই চাইছে তোমার মন, পাগলের মতো ছুটতে চাইছে। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? নিজের মনের এই সামান্য চাওয়াটুকু বুঝতে পারো না? মিতুলের মন জানার আগ্রহ থেকে রূপ নিল তীব্র আক্রোশ। রাগ জেগে বসলো মাথার সর্বত্র। এত বড় অপমান করলো জোহান, পাগলও বলল শেষ পর্যন্ত। মিতুলের রাগ হচ্ছে, সেই সাথে কান্নাও পাচ্ছে। ও কিছুক্ষণ তাকিয়ে রইল জোহানের দিকে, তারপর একটা টু শব্দও না করে রাস্তা ধরে সোজা হাঁটা শুরু করলো লম্বা পা ফেলে। ওর শপিং ব্যাগ পড়ে রইল রাস্তায়। জোহান পেছন থেকে ডাকলো, হ্যাঁ মিতুল। মিতুল থামল না, বরং ওর চলার গতি আরও বেড়ে গেল। জোহান রাস্তা থেকে ব্যাগ দুটো কুড়িয়ে মিতুলের পেছন পেছন ছুটল। আরে মিতুল দাঁড়াও। ডাকবে না আমাকে, একদম ডাকবে না। মিতুলের রাগী কণ্ঠ শোনা গেল। জোহান হেসে ফেলল। হেই, ওয়েট ফর মি। হেই তুল। মিতুল থামল না, হাঁটতেই থাকলো। জোহান যেতে লাগলো মিতুলের পেছন পেছন। জোহান কাল রাতে যা বলল তা মোটেই আশা করেনি মিতুল। ওর মন অন্য কিছু শুনতে চেয়েছিল, কিন্তু ঠিক কী শুনতে চেয়েছিল সেটা ওর নিজেরই জানা নেই। তবে জোহান যা বলল তা একেবারেই শুনতে চায়নি ও। পাগল বলল ওকে? জোহান আস্ত একটা বদমাইশ। মিতুল জুতোর ফিতে বাঁধতে বাঁধতে মনে মনে আরও কিছু কথা শোনালো জোহানকে। আজকে ভ্যাঙ্কুভারে শেষ দিন ওদের, রাতের ফ্লাইটে এডমন্টন ফিরে যাচ্ছে ওরা। তাই আজকে একটু ভালো করে ঘোরাঘুরি হবে। সকাল সকালই যাচ্ছে এখন বিচ দেখতে। স্প্যানিশ ব্যাংক বিচ ও জেরিকো বিচ দেখবে আজকে। রেশমি আন্টি রুম থেকে বেরিয়ে পড়েছে। মিতুল গায়ে একটা হুডি জ্যাকেট চাপিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। হোটেল থেকে বের হয়েই জোহানকে দেখতে পেল। ট্যাক্সির সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। জোহানের গায়ে হুডি জ্যাকেট, কালো রঙের, মাথায় হুডি টেনে রেখেছে, চোখে সানগ্লাস। জোহানকে দেখে মিতুলের রাগ হচ্ছে। জোহানের সামনেও পড়তেও ইচ্ছে করে না এখন ওর। মিতুল ট্যাক্সির কাছে এসে গেল। জোহান পিছনের আসনের দরজা খুলে দিল মিতুলের জন্য। মিতুল রাগী চোখে তাকালো ওর দিকে। জোহান একটু হাসলো। মিতুল ট্যাক্সিতে উঠে বসলো রেশমি আন্টির পাশে। জোহান বসলো সামনের আসনে। ট্যাক্সি স্টার্ট দিল ড্রাইভার। আধ ঘন্টার ব্যবধানেই বিচে এসে পৌঁছলো ওরা। স্প্যানিশ ব্যাংক বিচ ও জেরিকো বিচের অবস্থান পাশাপাশি হওয়ার কারণে দুটো বিচ মিলে এক চওড়া সি বিচের সৃষ্টি হয়েছে, যা দেখতে মিতুলের কাছে অনেকটা বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের মতো লাগলো। তবে মূল পার্থক্য হলো কক্সবাজার সৈকতের অবস্থান একেবারে মূল সাগরের ধারে এবং এর অবস্থান সাগর প্রণালীর ধারে, যেখান থেকে উত্তর ভ্যাঙ্কুভার শহর এবং রিচমন্ড শহরের কিছু অংশ পরিষ্কারভাবে দেখা যায়। শহরের পশ্চিম তীরে অবস্থিত শহরবাসীদের মূল অবকাশ কেন্দ্র হলো এই সমুদ্র সৈকত। শহরের লোকজন সাধারণত সপ্তাহ শেষে এখানে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে আসে। রেশমি আন্টির কাছ থেকে শোনা গেল গ্রীষ্মকালে নাকি এখানে একটু বেশি ভিড় থাকে। সবাই এখানে নানা বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকে তখন। মিতুল চারদিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করছে সব কিছু। কেউ কায়াকিং ও জেটস্কি রাইডিং করছে, কেউ আবার চওড়া বিচের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে বেড়াচ্ছে। কায়াকিং করে সাগর প্রণালীর অপর প্রান্তেও যাওয়া যায় যখন পানির উচ্চতা কম থাকে। অনেকে এখানে এসেছে মাছ এবং কাঁকড়া ধরার জন্য। জেরিকো বিচের প্রায় একেবারে শেষ প্রান্তে ফিশিংয়ের জন্য একটা কাঠের তৈরি ডক রয়েছে, যেখানে অনেক মানুষজনকে বড়শি হাতে নিয়ে বসে থাকতে দেখা যায়। তবে কাঁকড়া ধরতে হলে ছোট কাঁকড়া ধরা যায় না। একটা নির্দিষ্ট সাইজের চেয়ে ছোট কাঁকড়া ধরা একেবারেই নিষিদ্ধ। সেরকম কাঁকড়া জালে ধরা পড়লে তা আবার সাগরে ফেলে দিতে হয়। মিতুলের ইচ্ছে হয়েছিল মাছ আর কাঁকড়া ধরবে, কিন্তু রেশমি আন্টি এবং জোহান কারো মাঝে এসে আগ্রহ দেখা গেল না, যার জন্য মিতুলের একটু মনক্ষুণ্ণ হলো। ও আর ওর ইচ্ছের ব্যাপারে জানালো না তাদের কাছে। ওর ইচ্ছেটা চেপে গেল। এই বিচের আশেপাশে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে সবাই বনভোজন করে। ছুটির দিন না থাকায় আজ বেশি কেউ আসেনি বনভোজন করতে। কয়েকজনকে সাইক্লিং করতে দেখা যাচ্ছে, অনেকে আবার হেঁটে বেড়াচ্ছে। ওয়াকিং ও সাইক্লিংয়ের জন্য আলাদা আলাদা ট্রেইল রয়েছে এখানে। যেখানে জেরিকো বিচ শেষ হয়েছে সেখান থেকেও একটা ওয়াকিং ট্রেইল শুরু হয়েছে। ট্রেইলটা খুব লম্বা নয়, এখানে হেঁটে বেড়ানো খুবই মনোমুগ্ধকর।
সাগরের পাড় দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগে। মিতুল এখন এই ছোট্ট ট্রেল ধরে হাঁটছে। রেশমি আন্টি নেই সাথে, উনি পার্কে বসে বিশ্রাম করছেন। জুহান বদমাইশটা আছে পেছনে কোথাও। মিতুলের পিছন ফিরে দেখতে ইচ্ছে হলো না, ওর চোখ এখন সমুদ্র দেখাই ব্যস্ত। এখানে আসার পর শীত যেন অনেক কমে গেছে। ভেবেছিল বিচে আরও বেশি শীত লাগবে, কিন্তু হলো উল্টোটা। শীত কম লাগছে এখন, হয়তো রোদ বাড়ার সাথে সাথে শীতের মাত্রা কমে গেছে। মিতুলের গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে হাঁটছে। জ্যাকেট পরাকালীন একটু গরম অনুভূত হয়েছিল সেজন্য। মিতুলের চোখ যখন সাগর দেখার মুগ্ধ মোহনাতে ডুবেছিল, ঠিক এমন সময় জোহান পেছন থেকে এসে নিজের হাতে খুলে রাখা হুডিটা মিতুলের মাথার উপর দিয়ে দিল। জোহানের হুডি চোখের উপর পড়ে ঢেকে দিল মিতুলের মুগ্ধ দৃষ্টিকে। ও দ্রুত হুডি সরিয়ে জোহানের দিকে কটমট করে তাকালো। জোহান ওকে অতিক্রম করে সামনে উঠে গেছে। সামনে হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে হাসলো। জোহানের হাসি দেখে মিতুলের ইচ্ছে করলো জ্যাকেটটা ছুঁড়ে ফেলে দেয় সাগরে, কিন্তু সেই ইচ্ছে দমে গেল জোহানের জ্যাকেট থেকে ভেসে আসা পারফিউমের মিষ্টি ঘ্রাণে। সুগন্ধিটা বেশ ভালো লাগলো ওর। ও জ্যাকেটটা দুই হাতে দিয়ে আঁকড়ে ধরে নাকের কাছে এনে কিছুটা মিষ্টি সুগন্ধির ঘ্রাণ নিল। আর এই সময় ওর চোখ চলে গেল সামনে জোহানের দিকে। দেখলো জোহান ওর দিকে তাকালো। মিতুল চকিতে জ্যাকেটটা নামিয়ে ফেলল। জোহানের জ্যাকেটের ঘ্রাণ শুকে দেখার ব্যাপারটা ধরতে পেরেছে কিনা কে জানে। মিতুলের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল ওকে। মিতুলের মনে হলো জোহান ওকে বিদ্রূপ করে হাসছে। হঠাৎ কেমন অপমানিত বোধ হলো ওর, সেই সাথে মনটাও মিয়ে গেল কেমন। মিতুল এখন আর এসব নিয়ে ভাবতে চাইছে না, মনোযোগ দিল প্রকৃতি দেখায়। এই ছোট্ট ট্রেইলের শেষে চোখ পড়ল ছোটোখাটো একটা সৈকত। এই স্থানটাকে ওর কাছে অনেকটা দ্বীপের মতো মনে হলো। আরও সামনে হেঁটে যেতেই চোখে পড়ল বিভিন্ন ডকইয়ার্ডে নোঙর করা অনেক প্রমোদ তরী এবং অপর ধারে অনেক আঙুর গাছ। জোহান আঙুর গাছের দিকে গেল। মিতুল ওর পেছন পেছন চলে এলো আঙুর গাছের সমারোহে। এখান থেকে ফ্রিতে যত ইচ্ছে আঙুর খাওয়া যায়। জোহান কতগুলো আঙুর ছিঁড়ে নিল গাছ থেকে। মিতুল ঘুরে ঘুরে দেখছে আঙুর গাছগুলো। জোহান আঙুর খেতে খেতে সামনে এগিয়ে চলল। ওর সাথে সাথে হাঁটছে মিতুল। কালকে রাত থেকে ওর মনে জোহানের প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছিল তা এই মুহূর্তে আর নেই। দুজনে মিলেমিশে আঙুর ক্ষেতটা ঘুরে দেখছে এখন। জোহান নিজে তো আঙুর খাচ্ছে, মাঝে মাঝে আবার মিতুলকে হাঁ করতে বলে একটা দুটো আঙুর পুড়ে দিচ্ছে ওর মুখে। আঙুর গাছের ঝোপে মিতুলের দেখা হয়ে গেল কিছু বুনো খরগোশদের সাথে। তারাও এই আঙুরগুলোতে ভাগ বসাতে এসেছে। মিতুলের একটু বেশি সময় ধরেই এখানে থাকার ইচ্ছে ছিল, কিন্তু জোহান থাকতে দিল না। জোহান ওকে নিয়ে চলে এলো ওখান থেকে। এই বিচের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটাও অনেক সুন্দর। মিতুল আর জোহান এখানে খানিকটা ঘোরাঘুরি করলো। এখান থেকে আবার পার্কে ফেরার সময় জোহান হঠাৎ বলল, হ্যাঁ মিতুল, আমার সাথে ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ ঘুরতে যাবে? মিতুল জোহানের পাশে পাশে হাঁটছে, মাথায় দিয়ে রেখেছে জোহানের জ্যাকেটটা। রোদের মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে যেন এখানে, যদিও অত বেশি তাপ নেই সেই রোদের, তবুও ভালো লাগছে বলে জোহানের জ্যাকেটটা দিয়ে রেখেছে মাথায়। মিতুল বলল, ক্যাপিনালো সাসপেনশন ব্রিজ, হুম, এটা কোথায় অবস্থিত? ক্যাপিলানো পার্কে। যাওয়া যায় ওখানে, কিন্তু রেশমি আন্টি? মাম থাকুক এখানে, মামি পার্ক অতটা পছন্দ করে না। তুমি যাবে? মিতুল একটু ভেবে বলল। যাব। রেশমি আন্টিকে না জানিয়ে মিতুল জোহানের সাথে বেরিয়ে পড়ল ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ দেখতে যাওয়ার জন্য। ওর মনে হলো ক্যাপিলানো সাসপেনশন ব্রিজের কথা ও আগেও শুনেছে, কিন্তু ঠিক মনে পড়ছে না কোথায় শুনেছে এই ব্রিজের নামটা। এখন একেবারেই মনে পড়ছে না কোথায় শুনেছে নামটা। জোহান মিতুলের হাত থেকে নিজের জ্যাকেট নিয়ে গায়ে পড়েছে। এখান থেকে কিছু দূর হেঁটে একটা ট্যাক্সি নেবে, আর ট্যাক্সি নিয়ে সোজা ক্যাপিলানো পার্ক। মিতুল গভীরভাবে ভাবছিল ব্রিজটা নিয়ে, মনে করার চেষ্টা করছিল কোথায় শুনেছে। যখন মনে পড়ে গেল তখন চক্ষু দাঁড়িয়ে গেল, পা আপনার থেকেই থেমে গেল। ও পেছন থেকে বলে উঠল, যাব না আমি। দাঁড়িয়ে পড়ল জোহান, ভ্রু কুচকে পেছনে ফিরল। কি, একটু আগেই তো বললে যাবে। যাবে বলে এখন যাবে না কেন? অবশ্যই যেতে হবে তোমার। অসম্ভব, আমার জান থাকতে আমি কিছুতে পা মারাবো না ওদিকে। তুমি এত খারাপ জোহান, এই ছিল তোমার মনে মনে? ক্যাপিনালো সাসপেনশন ব্রিজ ঘোরাতে নিয়ে যাওয়ার মানে এবার বুঝতে পারলাম আমি। তুমি আমায় মার্ডার করতে চাইছো, তাই না? জোহানের কুচকানো ভ্রু এবার আরও বেশি কুচকে গেল। কি বললে তুমি? আমি তোমাকে মার্ডার করতে চাইছি? হ্যাঁ, তুমি আমাকে মার্ডার করতে চাইছো।
তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? সব জানি আমি। তুমি কিভাবে ওই ভয়ঙ্কর ব্রিজে আমাকে নিয়ে যাওয়ার কথা বলতে পারো? সেখানে নিয়ে যাওয়ার কারণ কি হতে পারে আমাকে মার্ডার করা ছাড়া? কিসব বকছো পাগলের মতো? পাগল পাগল করবেন না একদম। কে পাগল? হ্যাঁ, আমি আমি যদি পাগল হই তবে তুমি একটা ঠান্ডা মাথার খুনি। হ্যাঁ, তুমি একটা ঠান্ডা মাথার খুনি। তোমার কি ধারণা আমি কিচ্ছু জানি না ওই ব্রিজ সম্পর্কে? সব জানি আমি। আমার ভাইয়েরা আমার সব বলেছে। ওই ব্রিজটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঝুলন্ত ব্রিজগুলোর মধ্যে একটি। ওই ব্রিজটি ঘন বন জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি সবচেয়ে বিপজ্জনক হওয়ার কারণ হলো ওই সেতুটির পথ অনেক সংকীর্ণ এবং মানুষ হাঁটার সময় এটি কাঁপতে থাকে। ব্রিজে উঠে অনেক নিচের দূরত্বে ক্যাপিলানো রিভারের দিকে তাকালে কিছুক্ষণের জন্য সবার হৃদয়ে ভয়ে কাঁপন ধরে। এমনটা শোনা যায় যাদের হাই ফোবিয়া আছে তাদের না ওঠাই ভালো ওই ব্রিজে। সে কথাও শোনা যায় প্রাণ হাতে নিয়ে ওই ব্রিজে পাড়ি দিতে হয়, এমনটাও শোনা যায়। আমার ভাইরা তো কানাডায় আসার আগে সাবধান করেছে আমায় যাতে ওই ব্রিজে না যায় সেই জন্য। এখন তুমিই বলো, তুমি যে আমাকে ওই ব্রিজে নিয়ে যেতে চাইছো, তুমি একটা ঠান্ডা মাথার খুনি ছাড়া আর কি হতে পারো? জোহান মিতুলের দিকে শান্ত চোখে তাকিয়ে ওর সব কথা শুনছিল। মিতুলের কথা শেষ হলেই ফিক করে হেসে ফেলল। ওর এই হাসি যেই সে হাসি নয়, অশান্ত হাসি ওর। জোহানের হাসি দেখে মিতুলের রাগ আর ধরে না। ও তেজি স্বরে বলল, হাসবে না বলছি, হাসবে না একদম। তুমি আসলে জেনে বুঝেই করেছো এসব। তুমি জানো যে রাঙামাটির ওই ঝুলন্ত ব্রিজে উঠে আমার বমি পর্যন্ত হয়ে যায়। আর এই ক্যাপিলানো সাসপেনশন ঝুলন্ত ব্রিজে উঠে ভয়ে আমার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। এসব তো তুমি আগে থেকে ধারণা করে রেখেছো। মনে মনে এসব প্ল্যানই করা তোমার। মারতে চাও আমাকে, তাই না? যাতে আমি মরে যাই সেজন্য ওইখানে নিয়ে যেতে চাইছো আমাকে, তাই না? জোহান কোনো রকমে নিজের হাসি সামলিয়ে বলল, রেঙ্গামাটি? তুমি রেঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে কি করো সে কথা আমি জানবো কিভাবে? আমি তো তোমার সাথে যাইনি সেখানে। আমি তোমার কাজিনস, আঙ্কেল, ব্রাদার, গ্র্যান্ড প্যারেন্টস তাদের সাথে গিয়েছিলাম রেঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। আর ওই ব্রিজে উঠে তুমি বমি করে দিয়েছিলে। হ্যাঁ মিতুল, তুমি তো ভীতু। বাবা, এখন তো দেখছি বাংলাদেশি মেয়েদের সাহসিকতার বড্ড অভাব। ওদের তো কোনো যোগ্যতাই নেই। ও না না, একটা যোগ্যতা আছে ওদের। ওরা হাত হলে পা বানিয়ে ফেলতে পারে নিমেষেই। তার সাথে আবার আরও একটা যোগ্যতা অ্যাড হয়েছে, সেটা হলো ওরা প্রচুর ঝগড়াটে। জোহান যেসব ওকে মিন করে বলেছে সেটা বুঝতে মিতুলের সময় লাগলো না। ও কড়া গলায় বলে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাকে ঝগড়াটে বলছো তুমি? হ্যাঁ, ভাবছো কি কিচ্ছু বুঝি না? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ঝগড়াটে মনে হয়? ঝগড়াটে কি আমি? ঝগড়াটে হলে তুমি, নাম্বার 1 বিশ্ব ঝগড়াটে তুমি। আর কথায় কথায় বাংলাদেশ টানো কোন সাহসে? হ্যাঁ, একদিন না নিষেধ করে দিয়েছি কথায় কথায় বাংলাদেশ টানবে না একদম। বারবার বাংলাদেশ টেনে ইনিয়ে পিনিয়ে কথাগুলো কাকে বলো সেটা কি আমি জানি না? বুঝি না কিছু? আমি কি ফিটার খাই? আমাকে কি তোমার শিশু মনে হয়? ও আচ্ছা, তুমি শিশু নাও? তা কত বয়স তোমার? মিতুল গর্বের সাথে বলল, 21 প্লাস আমি। জোহান একটু টেনে বলল, ও 21 আর সাথে সাথে দৌড়ে কানাডা চলে এসছো? কি কি বললে তুমি? কি বুঝাতে চাইলে এই কথা ধারা? মানে তুমি কি অপমান ছাড়া কথা বলতে জানো না? কানাডা পা রাখা পর থেকে দেখছি তুমি প্রত্যেক কথায় আমাকে অপমান করে যাচ্ছ। কথায় কথায় বাংলাদেশ টেনে ইনিয়ে বিনিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলো আমাকে। কেন কেন? তুমি কি আদব কায়দা শেখোনি? মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় কেউ শিখায়নি তোমাকে? তার রাগ ঝরে পড়েছে মিতুলের প্রত্যেকটা কথায়। শোনো, তোমার সাথে ঝগড়া করার মুড আমার নেই। হ্যাঁ, কি ঝগড়া করার মুড নেই? মা গো মা, কার মুখে কি শুনছি আমি? একটা বিশ্ব ঝগড়াটে বলছে তার নাকি ঝগড়া করার মুড নেই। হ্যাঁ, কোথায় যাব আমি? মিতুল মুখ চেপে শ্লেষপূর্ণ হেসে উঠল। জোহানকে তেমন প্রতিক্রিয়া করতে দেখা গেল না। ওকে দেখালো খুব শান্ত। শান্ত দৃষ্টি রেখে এক ধাপ এগিয়ে এলো মিতুলের দিকে। মিতুলের হাসি থেমে গেল। চোখ পড়ল জোহানের ওই বাদামি চোখ পানে। জোহান মৃদু হেসে মাথা নাড়িয়ে বলল, আমি ঝগড়াটে, তুমিই বানিয়েছ। এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে এখন। এটা বোধহয় জীবনে আর আমার পিছু ছাড়বে না। সারা জীবন আমার ঝগড়া করে যেতে হবে। আর আমার ঝগড়ার সঙ্গ দেওয়ার জন্য তোমাকে থাকতে হবে সবসময় আমার সাথে। থাকবে তুমি? মিতুল অস্ফুট স্বরে বলে উঠল। কি? জোহান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মিতুল নিজেই ব্যাপারটা স্বাভাবিক করে তোলার চেষ্টা করল। বলল, দেখো, যাই করো না কেন আমি যাব না তোমার সাথে ওই ব্রিজ দেখতে। তোমার মরা শখ হলে তুমি একাই চলে যাও ওখানে।
বলেই মিতুল রেশমি আন্টির কাছে ফেরত যাওয়ার জন্য আবার উল্টো পথে হাঁটা শুরু করলো। পা ফেলতে লাগলো দ্রুত। ক্ষণিকের জন্য নিজের গতি থামালো না। যেমন ওর হাঁটার গতি দ্রুত, তেমনই দ্রুত হৃদয়ের গতি। পায়ের গতির থেকেও হৃদয়ের গতি বেশি দ্রুত। হৃদয়ের এমন অস্বাভাবিক আচরণ সম্পর্কে ও জানে না। মাঝে মাঝে জোহান অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে, আর সেই সাথেও হৃদয়টাও। এইরকম চলতে দেবে না ও। নিজের অস্বাভাবিক হৃদয়কে স্বাভাবিক বানিয়ে ফেলবে আবার। আগে এডমন্টন ফিরে নিক, কালকে দেখার পরই সব ঠিক হয়ে যাবে। কালকে অনেকদিন না দেখার ফলে বোধহয় এমন হচ্ছে। কালকেই কার্লকে দেখতে যাবে। অচেনা মিষ্টি সুরে একটা পাখি ডাকছে। পাখিটা মিতুলের রুমের জানলার বাইরে বসে আছে। মিতুল উইন্ডো খুলে দিতে পাখিটা ডানা মেলে উড়ে গেল। ওর কাছে বেশ লাগলো ব্যাপারটা। উইন্ডো খুলে দেওয়ায় সকালের সোনালি রোদের আভা জানলার পর্দা ভেদ করে রুমে ঢুকে খানিক জায়গায় নিজেদের বিস্তার ঘটিয়েছে। মিতুল জানলার পর্দা একপাশে গুটিয়ে রাখল। ওর ঘুম ভেঙেছে মাত্র কিছুক্ষণ আগে। এরই মাঝে ফ্রেশ হয়ে নিয়েছে। কালকে রাতের ফ্লাইটেই এডমন্টন ফিরেছে ওরা, আর সেই সাথে ফেলে এসেছে ভ্যাঙ্কুভারে ওর প্রিয় চেরি ব্লসমের রাজ্য। মিতুল লনের চেরি ব্লসম ট্রিগুলোর দিকে তাকালো। এই কদিনে যেন অনেক ফুল ঝরে পড়েছে। গাছের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে কেমন। যদিও এখনও অনেক ফুলই আছে গাছে, তবে আগের মতো নেই। মিতুল জানলার ধার ছেড়ে ক্লজেটের সামনে এসে দাঁড়ালো। ব্রেকফাস্ট সারার পরপরই কার্লের রেস্টুরেন্টে যাবে কার্লের সাথে দেখা করতে। মিতুলের প্রথমেই চোখ চলে গেল লাল লেহেঙ্গার দিকে। এটা জোহান কিনে দিয়েছিল পাঞ্জাবি বাজার থেকে। ও লেহেঙ্গার পাশে থাকা খয়েরি রঙের একটা টপস উঠিয়ে নিল। সাথে নিল একটা খয়েরি স্কার্ফ এবং সোয়েটার। কালো জিন্স পরবে সাথে। ও সব কিছু এনে বিছানার উপর রাখলো। তারপর রুম থেকে বেরিয়ে গেল ব্রেকফাস্টের জন্য। প্রথমে এলো কিচেনে। ক্যামিলা সাধারণত কিচেনেই থাকবে এই সময়। মিতুল ক্যামিলাকে গুড মর্নিং জানালো। ক্যামিলাও হাসি মুখে গুড মর্নিং জানায়। ক্যামিলা আঙ্গুর আর আপেলের জুস বানাচ্ছে। জুস বানানো হলে মিতুল ওর ব্রেকফাস্ট দিতে বলল ডাইনিং রুমে। ক্যামিলা বলল, কোথাও যাচ্ছ নাকি? আজকে হঠাৎ ব্রেকফাস্টের জন্য এত তাগিদ? ক্যামিলা কিভাবে যে ধরে ফেললো মিতুল জানে না। বলল, আমার এক ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করে দিয়েছিলাম না, ওই যে কার নাম, ওর সাথে দেখা করতে যাচ্ছি। কার্লের নাম শুনে ক্যামিলা যেন খুশি হয়নি। কেমন গম্ভীর দেখালো তার মুখ। তবু জোরপূর্বক একটু হেসে বলল, জোহান ঘুম থেকে উঠেছে? ও উঠেছে কি না আমি জানবো কি করে, দেখিনি কোথাও। তাহলে সম্ভবত ঘুমাচ্ছে। তুমি ড্রয়িং রুমে যাও। মিতুল চলে এলো ডাইনিং রুমে। জাইনকে বসা দেখে একটু হকচকিয়ে গেল। ভেবেছিল এত তাড়াতাড়ি বোধহয় কেউ ব্রেকফাস্ট করবে না, কেবল ও ছাড়া। কিন্তু না, জাইনও আছে। ভ্যাঙ্কুভার থেকে ফিরে জাইনের সাথে ওর এই প্রথম দেখা। জাইন মোবাইল ঘাঁটছিল। ও আশায় একটু চোখ তুলে তাকিয়ে আবারও মোবাইলে ডুব দিয়েছে। মিতুল জাইনের সামনের চেয়ারটায় বসল। ও জাইনের সরু নাকটা দেখছে। কি অহংকার ওই নাকে! পৃথিবীর সকল অহংকারী যেন জাইনের এই নাকে বসত করেছে। সরু নাকের অহংকারী ব্যক্তি। মিতুল জাইনের নাকের দিকে তাকিয়েছিল। এর মাঝে জাইন তাকালো ওর দিকে। ঘাবড়ে গেল মিতুল। অপ্রস্তুতভাবে চোখ নামিয়ে ফেলা চোখ তুলে আর সামনে তাকালো না। প্রথম চোখ উঠালো জাইনের কথা শুনে। জাইন বলল, ভ্যাঙ্কুভার ট্রিপ কেমন ছিল? মিতুল হেসে বলল, খুব ভালো ছিল। এই বসন্তে ভ্যাঙ্কুভার ট্রিপ খারাপ হবে এ তো হতেই পারে না, দারুণ ছিল। পার্কগুলো তো অপূর্ব, আর চেরি ব্লসমের ঘেরা রাস্তাগুলোর কথা কি আর বলবো। এরপর কোথায় ঘুরতে যাবে? আগে ওই এডমন্টন শহরটা ভালো করে ঘুরে নিই, তারপর অন্য জায়গায় ঘুরতে যাবো আবার। জাইন একটু হাসলো। মিতুল ভালো করে তাকিয়ে দেখল সেই হাসি। হাসলে কিন্তু ভীষণ সুন্দরী দেখতে লাগে জাইনকে। কিন্তু অহংকারীটার মুখে হাসি দেখা যায় না বললেই চলে। হাসলে কি আর নিজের অহংকার ধরে রাখতে পারবে? ভালো বুদ্ধি। মিতুল একটু থমকে গেল। জাইন কি ওর প্রশংসা করলো নাকি কোনোভাবে অপমান করলো? জোহানের ঘুম ভাঙল দুপুরের দিকে। এখনও শান্তিমতো ঘুম হয়নি ওর। ঘুম এখনও যেন অসম্পূর্ণ। জোহান অসম্পূর্ণ ঘুম নিয়েই রুম থেকে বের হলো। চোখে এখনও রাজ্যের ঘুম। গায়ের গেঞ্জির জায়গায় জায়গায় ভাঁজ। বাদামি চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। এক প্রকার চোখ বুজে বুজেই সিঁড়ি পার হয়ে হলরুমে নামল। রেশমি হলরুমে বসেছিলেন। জোহানকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। তিনি বিরক্ত ছোড়া কণ্ঠে বললেন, উশৃঙ্খল ছেলে, ফ্রেশ হয়ে নিচে নামতে পারো না? শুধরাবে কবে তুমি? মমের কথা জোহানের কানে এলো, কিন্তু গায়ে না মাখার ভান করে এগিয়ে গেল দরজার দিকে।
দরজা অতিক্রম করে লনে নেমে কয়েক পা হেঁটে এসে রোদ্দুর ছড়ানো ঘাসের উপর শুয়ে পড়ল ধপাস করে। নিজের চোখের সামনে জোহানকে এভাবে পড়তে দেখে মিতুলের হৃদয় ছেদ করে উঠল। গেটের কাছে পা দুটো থমকে গেল ওর। কি হলো জোহানের? অজ্ঞান হয়ে গেল নাকি? মিতুল ছুটে এলো জোহানের কাছে। সোহান, কি হয়েছে তোমার? জোহান কোনো সাড়া শব্দ করল না। মিতুলের সত্যিই ভয় লাগছে। জোহান শ্বাস নিচ্ছে না কিনা দেখার জন্য জোহানের নাকের কাছে 2 আঙ্গুল নিয়ে গেল চেক করার জন্য। অসাবধানতা বশত আঙ্গুল লেগে গেল একটু জোহানের নাকে। অমনি জোহান মিতুলের হাতটা ছিটকিয়ে দূরে সরিয়ে দিল। চোখ বুজিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ডিস্টার্ব করছে কেন? এখানে এসে একটু শান্তি মতো শুয়েছে, তাও কি তোমার সহ্য হচ্ছে না? আমার সুখ কি তোমার 2 চোখের বিষ? ও, তার মানে তুমি নিজ থেকে এখানে শুয়েছো? আমি তো ভেবেছিলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছো, কিন্তু তুমি এত জায়গা থাকতে এখানে এসে শুয়েছো কেন? জোহান চোখ বুজে বুঝিয়েই কথা বলল। ভিটামিন, রোদের ভিটামিন জড়াচ্ছি গায়ে। জানো না যে সকালে রোদে ভিটামিন থাকে? জোহানের কথা শুনে তাজ্জব বনে গেল মিতুল। এখন কি সকাল? এখন তো দুপুর। বলল, সকালের রোদে ভিটামিন থাকে বইকে, কিন্তু দুপুরের রোদ যা থাকে তা হলো উত্তাপ। এই উত্তাপ তোমার চেহারার 12টা বাজিয়ে দেবে। নিজের এত রূপবতী মুখটা ঢেকে নিচ্ছ না কেন? বলেই মিতুল নিজের গলা থেকে স্কার্ফটা খুলে জোহানের মুখে দিয়ে দিল। তারপর পা বাড়ালো যাওয়ার জন্য, কিন্তু যেতে পারল না। জোহান ওর এক পা টেনে ধরেছে। মিতুল একটুর জন্য পড়ল না। জোহান মুখের উপর থেকে স্কার্ফ সরিয়ে মিতুলের দিকে তাকালো। মিতুলের মুখে মেকআপ, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, আইল্যাশের জন্য চোখের পাপড়ি ঘন দেখাচ্ছে। জোহান মিতুলকে এক ঝলক দেখেই বুঝে গেল মিতুল এইমাত্র বাইরে থেকে এসেছে। মিতুল জোহানকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি? কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম সেটা তোমাকে কেন বলবো? কে তুমি আমার? বলেই মিতুল পা বাড়ালো। জোহান ওর পা টেনে ধরলো আবারও। মিতুল এবারও পড়তে পড়তে পড়ল না, কিন্তু খেপে গেল এবার। আরে, পা টেনে ধরছো কেন বারবার? এখানে পড়ে আমার কোমর ভেঙে যাক সেটা তুমি চাচ্ছ? কার্লের কাছে গিয়েছিলে তাই না? মিতুল হকচকিয়ে গেল। আশ্চর্য তো, কার্লের কাছে গিয়েছিল তা জোহান জানে কিভাবে? ও কথাটা অস্বীকার করে বলল, কার্নেলের কাছে যাব কেন আমি? যাওয়ার জায়গার অভাব পড়েছে নাকি এডমন্টনে? জোহান কিছু বলল না। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মিথ্যুক মিতুলকে দেখে চোখ বুঝল আবার। মিতুলের স্কার্ফটা আবার মুখের উপর দিয়ে বলল, গেট লস্ট। তো তোমার কি ধারণা আমি দাঁড়িয়ে থাকবো ওখানে? মিতুল দাপটের সাথে হেঁটে ঘরে চলে গেল। জোহান মনে মনে শ্লেষাত্মক হেসে বলল, মিথ্যাবাদী মেয়ে। রাত 11টা। কেউ একজন বাড়ির প্রবেশ দরজা ধাক্কাচ্ছে। মনে হচ্ছে যেন ডাকাত পড়েছে দরজায়। হলরুমে বসে মনের সুখে নখ কাটছিল মিতুল, কিন্তু দরজা ধাক্কাতে থাকা অভদ্র মানুষটার জন্য ওর নখ কাটার 12টা বাজল। মিতুল নীল কাটারটা রেখে দ্রুত দরজা খুলতে গেল। দরজা খুলতেই বাজে একটা গন্ধ এসে ধাক্কা দিল নাকে। সেই সাথে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা হেলে পড়ল ওর গায়ে। আকস্মিক এমন ঘটনায় ভরকে গেল মিতুল। মানুষটাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মানুষটা মিতুলের ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে গেল ছিটকে। মিতুল এতক্ষণ মানুষটার মুখ দেখার সুযোগ পায়নি, এখন দেখল জোহান নিজের কোমরে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে উঠে বলল, মাই ওয়েস্ট, মাই ওয়েস্ট। ভয় মিতুলের গলা শুকিয়ে গেল। কোমর কি ভেঙে গেছে জোহানের? ও দৌড়ে এলো জোহানের কাছে, ব্যস্ত হয়ে বলল, আর ইউ ওকে? জোহান পিটপিট করে চোখ মেলে তাকালো মিতুলের দিকে। জোহানের থেকে এখনও সেই গন্ধটা আসছে। মিতুল জানেই গন্ধ কিসের। এই গন্ধের সাথে পরিচিত জোহানের মাধ্যমে। এই গন্ধ মদের। ইস, আবারও মদ খেয়েছে জোহান বেশি পরিমাণ পান করেছে বলে প্রায় অর্ধমাতার। ওর চোখে মিতুলের চেহারাটা ধরা দিচ্ছে না ঠিকঠাকভাবে। অনেক দেখে অবশেষে কোনো রকম বুঝলো ওর সামনে মিতুল বসে আছে। জোহান মিতুলের দিকে অঙ্গুলি করে জড়ানো কণ্ঠে বলল, তুলতুল, ইউ হার্ট মি। মিতুল কি করবে বুঝতে পারছে না। একটা মাতালের সাথে কী রকম আচরণ করা উচিত ওর। ও বলে উঠল, তুমি আবারও মদ খেয়েছো? তুমি এত নেশাখোর কেন বলো তো? তুমি খেতে চাও? ড্রিঙ্কস করবে তুমি আমার সাথে? চলো প্রতিযোগিতা করা যাক, দেখি কে বেশি ড্রিঙ্কে পারদর্শী, তুলতুল নাকি জোহান। চলো শুরু করি। তুমি নিজে তো খারাপ আছোই, এখন অন্য মানুষকেও খারাপ বানাতে চাও কেন? আমি তোমার সাথে মদ গিলবো? আমার মা বাবা কি আমাকে কানাডায় পাঠিয়েছে তোমার মতো নেশাখোর বানানোর জন্য?
হ্যাঁ তুলতুল, কথা ঠিক করে বলো। আমি নেশাখোর নই, আমি হলাম সিঙ্গার। সিঙ্গার জোহান আহমেদ ওরফে জো। জোর মানে বুঝেছ? জো হলো জোহানের শর্ট ফর্ম। সবাই আমাকে ভালোবেসে জো বলে ডাকে। তুমি ডাকো, কল মি জো। মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছো, হা বলতে বকছো, আবার বলছো তুমি নেশাখোর নও। কে ডাকে তোমাকে জো বলে? আমি তো কখনো শুনিনি তোমাকে জো বলে ডাকতে। আমি কেন ডাকবো? তুলতুল, তুমি আমাকে সন্দেহ করো? আমাকে তোমার মিথ্যাবাদী মনে হয়? তোমার ডাউট আছে কেউ আমাকে আসলে জো বলে ডাকে কিনা? এই জোকে তো তুমি কিছুতে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবে না তুলতুল। আমাকে যে সত্যি জো বলে ডাকা হয় সে প্রমাণ আমি দেব। জাস্ট ওয়েট। কথাগুলো বলে এই পকেট ও পকেট হাতড়ে নিজের মোবাইল বের করলো জোহান। অগোছালা আঙুলের স্পর্শে কতক্ষণ মোবাইলটাকে টিপল, তারপর কানে ধরল মোবাইলটা। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, হাই জেমস, কল মি জো। জোরে আমাকে জো বলে ডাক, যাতে আশেপাশে সবাই শুনতে পারে। আমাকে জো ডেকে ডেকে 10টি সেন্টেন্স বল, যেমন হেই জো, তুমি ঘুম থেকে উঠেছ? জো, তুমি কি ব্রেকফাস্ট করো নি? এমন করে বল। জোহান জেমসকে আদেশ দিয়ে কান থেকে মোবাইল সরিয়ে এনে মিতুলের উদ্দেশ্যে বলল। তোমার জন্য এখন লাউড বাড়িয়ে দেবো আমি। শোনো, ও এখন জো বলে ডাকবে আমাকে। বলে জোহান লাউড স্পিকারে দিল ফোন। মিতুল শুনতে পেল জেমস বলছে, জোজো আমার কথা শোন, সোজা নিচের রুমে চলে যা। সময় নিয়ে হালকা গরম পানি, লম্বা একটা শাওয়ার নে, তারপর গ্রিন টি পান কর, এরপর সুন্দর একটা ঘুম। হ্যাং ওভার কেটে গেলে আবার কথা হবে তোর সাথে। আমি এখন ব্যস্ত, সারাদিন এখানে আছি। আজকে ওর ফ্যামিলির সাথে ডিনার রাখছি, কথা হবে পরে। টেক কেয়ার। জেমস ফোন রাখতেই জোহান বলল, দেখলে তো তুলতুল, আমাকে জো বলে ডেকেছে। আমি তোমার মতো মিথ্যাবাদী নই, সত্যি কথা বলি আমি। মিতুল অবাক হয়ে বলল, আমি মিথ্যাবাদী হলাম কিভাবে? কি মিথ্যা কথা বলেছি আমি? নিজেই নিজের হিসাব খুলে বসো, সব পেয়ে যাবে। বাজে বকো না জোহান। মাতাল হয়ে যা তা বললেই কি আমি মেনে নেব? তুমি মাতাল হয়ে আমাকে মিথ্যাবাদী বললে আমি মিথ্যাবাদী হয়ে যাব না, কিন্তু তুমি? হঠাৎ করে লিভিং রুমে চোখ পড়তেই থেমে গেল মিতুল। কখন থেকে ক্যামিলা ওখানে দাঁড়িয়ে আছে জানা নেই ওর। মিতুল ক্যামিলার উদ্দেশ্যে বলল, ক্যামেলা, ওকে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখো কতক্ষণ, তাহলেই দেখবে ওর সকল হ্যাংওভার কেটে গেছে। ক্যামিলা একটু হাসল। তার বেশ ভালোই লাগে জোহান মিতুলের এমন খুনসুটি। ক্যামিলার কথা কানে আসতেই জোহান একটা উল্টি দিয়ে দরজার দিকে মুখ করল। দেখতে পাচ্ছে এখন ক্যামিলাকে। জোহান একটু উচ্চস্বরে বলার চেষ্টা করলো, সিস, তোমাকে বলেছিলাম না তুলতুল একটা সাংঘাতিক মেয়ে? দেখো ওর দিকে কেমন হার্ট করে কথা বলে আমাকে। তুমি ওকে নিষেধ করো, ওকে বলে দাও আমার। পুরো কথা শেষ না করেই থেমে গেল জোহান। একেবারে চুপ হয়ে গেল। মিতুল চোখ পিট করে তাকাচ্ছে জোহানের দিকে। কি বলে দিতে বলছে জোহান? ক্যামিলা হাতের কফির মগ দুটো টি টেবিলে রেখে জোহানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি হলো জোহান, থামলে কেন? বলো বলো, আমি কি বলে দেব মিতুলকে? বলো না কেন? জোহানও বিষয়ে মুখ খুলল না আর। দুই পাশে মাথা নাড়িয়ে বলল, নাথিং। ক্যামিলা জোহানের কাছে এগিয়ে এসে বলল, চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই। জোহান আশেপাশে চোখ বুলিয়ে বলল, এটাই তো আমার রুম। তারপর হলরুমের সোফা দেখিয়ে বলল, ওই তো আমার রুমের কাউচ, আমি তো ওখানেই ঘুমাই। মিতুল জোহানের দিকে তাকিয়ে আছে। জোহান কি বলছে সব? জোহান এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজল, তারপর বলল, কিন্তু আমার গিটার কোথায় সিস? মম নিয়ে গেছে আবার? মম আমার সাথে এমন করে কেন? মমকে নিষেধ করো, আমার সাথে এমন করা উচিত নয় তার। জোহান এ পর্যন্ত বলেই থেমে গেল। আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না ওর। ক্যামিলা দেখল জোহানের চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। ক্যামিলা ডাকলো জোহানকে, কিন্তু না, আর কোনো সাড়া পাওয়া গেল না জোহানের। কালকের কথা মনে পড়ে যাচ্ছে মিতুলের। জোহানের বলা শেষ কথাগুলো মনে পড়ছে ওর। কিন্তু আমার গিটার কোথায় সিস? মম নিয়ে গেছে আবার? মম আমার সাথে এমন করে কেন? মমকে নিষেধ করো, আমার সাথে এমন করা উচিত নয় তার। কাল রাত থেকে জোহানের কথাগুলো মিতুলের মাথায় ঘুরপাক খাচ্ছে। জোহানের কথা দ্বারা তো বোঝায় যে রেশমি আন্টি এর আগে জোহানের গিটার নিয়েছিল, কিন্তু ওর গিটার কেন নেবে রেশমি আন্টি? আর মমকে আমার সাথে এমন করতে নিষেধ করো, এই কথার মানে কি ছিল? আগে জানতো মানুষ মদ খেলে গোপন সত্যি কথা বলে ফেলে, কিন্তু জোহান কী সব বলল? প্রথমে শোনালো জোর কাহিনী, আর শেষ সময় শোনালো এসব, যার কোনো মানেই বুঝলো না ও। কী ছিল এসবের মানে?
রুমের দরজায় ঠকঠক করে কড়াঘাতের শব্দ হতেই মিতুল ওর ভাবনা স্থগিত করে দরজা খুলল গিয়ে। দরজা খুলতেই জোহানের মুখখানা ভেসে উঠেছে। মিতুলকে দেখে জোহানের ভ্রু কুঁচকে গেল। তুমি এখনো ব্রাশ করোনি? আমি ব্রাশ না করলে তোমার কি সমস্যা? এখানে এসেছো কেন? তোমার হ্যাংওভার কেটে গেছে?